ছিল সে নিজের ভেতর। ঠিক তখনই পেছন থেকে আস্তে পায়ে এগিয়ে এলো মেলিং। মেলিং থমকে দাঁড়ালো, তার মুখে স্পষ্ট অনুরোধ। ক্যান উই টক অ্যালোন তেজ? তাহমিদ কিছু বলল না, তবে তার চোখে ছিল বিরক্তি আর ঠান্ডা শীতলতা। এই সময়ে ছাদের আরেক কোণ থেকে হঠাৎ দেখা দিল আরিশা। সাদা সালোয়ারে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে মুহূর্তেই তাহমিদের ভেতর এক অজানা ঝড় উঠল। তার বুকের ভেতরে জমে থাকা সমস্ত অভিমান, ব্যথা আর রাগ যেন মুহূর্তেই বিস্ফোরিত হলো। সে উঠে দাঁড়ালো, কিছু না ভেবেই। তাহমিদ এগিয়ে গিয়ে আরিশার কবজি চেপে ধরল, আর পরের মুহূর্তে সে আরিশাকে গভীর হালকা করে ভরা এক চুমু দিল। মেলিং বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল, তার কণ্ঠ শুকিয়ে গেল। সে যেন পুরোপুরি অবশ হয়ে গেল, জায়গায় দাঁড়িয়ে। আরিশা প্রথমে স্তব্ধ হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল, হাত থমকে গেল। কিন্তু তাহমিদের হাতের মুঠো আর ঠোঁটের ছোঁয়া তাকে স্থির করে রাখল। তার শরীর শিউরে উঠল। তাহমিদের ব্যথা যেন আরিশার রক্তকোনায় ঢুকে পড়ল। শেষে তাহমিদ হঠাৎ নিজেকে সরিয়ে নিল, তার চোখ দুটো লাল হয়ে উঠল, কণ্ঠটা কাঁপছিল। সে নিঃশব্দে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আর আরিশা হতবিহ্বল, শিউরে যাওয়ায় অবস্থায় দাঁড়িয়ে রইল। মেইলিং তখনও হতবাক, ঠায় দাঁড়িয়ে। তাহমিদ ঠান্ডা গলায় বলল, Don't ever think you can come back to me, Mei-Ling. It's too late. তার গলা ছিল কাঁপা কিন্তু কঠিন। পুরো ছাদ জুড়ে নেমে এলো মৃত্যুর মতো নিস্তব্ধতা। তাহমিদের সেই চুমু ছিল অভিমানে হারানোর ভয় আর নিজের অস্তিত্ব হারানোর চিৎকারের মতো। আর আরিশা সেই ঝড়ের একমাত্র সাক্ষী হয়ে রইল। আরিশা দাঁড়িয়েছিল পাথরের মতো, তার বুকের ভেতর এক অজানা কাঁপুনি বয়ে যাচ্ছিল। তাহমিদের ঠোঁটের ছোঁয়া যেন এখনও তার গাল জুড়ে জ্বলছিল। তার হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল সেই মুহূর্তে। মেইলিং চোখের জল আটকে রাখতে পারল না, সে ছুটে চলে গেল ছাদ থেকে। পায়ের শব্দ যেন ছাদের নীরবতাকে ছিন্ন করছিল। তাহমিদ ঠায় দাঁড়িয়েছিল, তার গিটারে তারে বাতাস হালকা টুংটাং শব্দ তুলছিল, যেন কষ্টের সুর বাজছে। আরিশা দম বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তাহমিদের দিকে। তার ঠোঁট কাঁপছিল, কিছু বলার মতো, কিছু জিজ্ঞেস করার মতো, কিন্তু কিছুই বের হলো না। শেষ পর্যন্ত থরথর কাঁপা গলায় আরিশা ফিসফিস করে বলল, তুমি এটা কেন করলে ভাইয়া? তাহমিদ কোনো উত্তর দিল না, শুধু গভীর এক নিঃশ্বাস ফেলল। তার চোখে ছিল অসীম ক্লান্তি, গভীর কষ্ট আর একরাশ তীব্র অভিমান। একটু থেমে সে শুধু বলল, তুমি যদি বুঝতে তবে প্রশ্ন করতে না। আরিশার চোখ ভেজে উঠল, তার চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল সে। কিন্তু এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। পিছন ফিরে ছুটে চলে গেল সে। নিজের অজান্তেই বুকের ভেতরে কান্না চেপে রাখতে রাখতে তাহমিদ দাঁড়িয়ে রইল একা। হাতের গিটারটা মৃদু শব্দ করছিল, বাতাসে দুলে তার ঠোঁটে ফুটে উঠল এক ফাঁকা হাসি। একা, নিঃসঙ্গ আর নিজেকে অদ্ভুত এক কষ্টের মধ্যে আটকে ফেলে দেওয়া হাসি ছাদের উপরে। তখন কেবল বাতাসের শব্দ আর এক ভাঙা হৃদয়ের বেদনার সুর। ছাদটা একেবারে নীরব হয়ে গিয়েছিল। আরিশা চলে যাওয়ার পর শুধু বাতাসের মৃদু সুর আর তাহমিদের শ্বাসের ভারী শব্দ শোনা যাচ্ছিল। তার চোখ লাল হয়ে উঠছিল রাগে, কষ্টে আর নিজের ভেতরে জমে থাকা অশান্তিতে। হাতের গিটারটা শক্ত করে ধরল তাহমিদ। এক সময় যেটা তার শান্তির আশ্রয় ছিল, আজ সেই গিটারটাকেই তার সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছিল। হঠাৎই প্রচণ্ড রাগে গিটারটা ছুঁড়ে ফেলল সে ছাদের এক কোণায়। কাঠের সাথে দেয়ালের প্রচণ্ড সংঘর্ষে গিটারটা ভেঙে চুরমার হয়ে গেল। তারগুলো ছিঁড়ে বাতাসে কাঁপতে থাকলো, ঠিক যেন তাহমিদের ছিন্ন ভিন্ন হওয়া আত্মার মতো। একটা করুণ শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। ফাঁকা ছাদের নীরবতায় যেন মৃত্যু ঘটল। সেই সুরে তাহমিদ হাঁপাতে হাঁপাতে দুই হাঁটু মাটিতে ঠেকিয়ে বসে পড়লেন, তার মাথা নিচু, দুই হাত মুঠো করে চেপে ধরা। ভেতর থেকে এক গভীর ধ্বংসের যন্ত্রণা যেন বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু সে কাঁদল না। সে কখনো কাঁদে না, শুধু চুপচাপ ভেতর থেকে ভেঙে যাচ্ছিল নিঃশব্দে। সব কিছু শেষ,
নিজের ভেতর ফিসফিস করে বলল সে। তার মনে হচ্ছিল তার সুখ, তার শান্তি, তার ভালোবাসা সবই যেন আজ ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে যাচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার মতো একটা শব্দ হলো, কোথাও অজানা ঝড়ের আভাস। আর সেই ঝড়ের ভেতরই তাহমিদ বসে থাকলো, একা, একটা ভাঙা গিটার আর ভাঙা মন নিয়ে। গিটার ভেঙে ফেলার বিকট শব্দ পুরো বাড়ি কাঁপিয়ে দিয়েছিল, যেন মুলান আর ইয়েন, যারা নিচে বন্ধুদের সাথে কথা বলছিল, চমকে উঠে ছুটে এলো ছাদে। পায়ের শব্দ দ্রুত এগিয়ে এলো, দরজা খুলে ছাদে ঢুকলো তারা। মুলান হাঁপাতে হাঁপাতে চিৎকার করলো। তাহমিদ ছাদের এক কোণে মাটিতে বসেছিল, মাথা নিচু, দুই হাত মুঠো করে রাখা। তার সামনে ভাঙা গিটার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কাঠ ভেঙে গেছে, তার ছিঁড়ে বাতাসে ঝুলছে। তাহমিদের পুরো শরীর থেকে যেন এক ধরনের অদৃশ্য বিষাদ বের হচ্ছিল। ইয়েন কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে তাহমিদের পাশে বসল। মুলানও নীরবে তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তারা কেউ কোনো কথা বলল না, শুধু পাশে বসে রইল, কারণ তারা জানে এই মুহূর্তেও কোনো শব্দ তাহমিদের কষ্ট কমাতে পারবে না। তাদের উপস্থিতি ছিল তাহমিদের কাছে সবচেয়ে বড় সমর্থন। তাহমিদ আস্তে আস্তে মাথা তুলল, তার চোখ লাল, ক্লান্ত, প্রচণ্ড গভীর একটা শূন্যতায় ভরা। সব কিছু শেষ হয়ে গেছে। মুলান, ইয়েন ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, তাহমিদ, আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কারোর জন্য আর থাকবো না। মুলান তাহমিদের কাঁধে হাত রাখলো, শক্ত করে চেপে ধরল। তুই একা না ভাই, আমরা আছি, সবসময় ছিলাম, থাকবো। ইয়েনও মাথা জাকিয়ে বলল, চাইলে তোর সাথে পুরো দোনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, কিন্তু তোকে ভেঙে পড়তে দেব না। ছাদে আকাশের নিচে বাতাসে মিশে গেল তাদের নীরব প্রতিজ্ঞা। আর ভেঙে যাওয়া গিটারের তারের মাঝখানে জন্ম নিল এক নতুন ভ্রান্তিতের সুর, নীরব কিন্তু অদম্য। ছাদের এক কোণে বসে থাকা তাহমিদ, মুলান আর ইয়েনের নীরব সঙ্গ, এই দৃশ্যটা নিচ থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল আরিশা। তার গায়ের ওড়নাটা বাতাসে দুলছিল, কিন্তু সে এক চুলও নড়ছিল না। চোখ আটকে ছিল শুধু তাহমিদের বিধ্বস্ত চেহারায়। তাহমিদের কণ্ঠের ভাঙা আওয়াজ, সব কিছু শেষ হয়ে গেছে। এই কথা শুনে যেন বুকের ভেতর কোনো অজানা যন্ত্রণা ছড়িয়ে গেল আরিশার। তার চোখের কোণে এক ফোঁটা জল জমল, চোখের পাতা কাঁপলো, আরেক ফোঁটা ঝরে পড়ল। কেউ দেখল না, কেউ জানল না আরিশার কাঁপা ঠোঁট আর অশ্রুসিক্ত চোখের কথা। সে খুব আস্তে নিঃশব্দে পেছন ফিরে হাঁটা দিল, পা যেন হাঁটছিল, কিন্তু মন পড়ে রইল ছাদের কোণায় গিটার ভাঙা ছেলেটার কাছে। মনের গভীরে একটা চাপা কান্না নিয়ে, একটা অনুতপ্ত দুঃখ নিয়ে আরিশা নিজেকেই প্রশ্ন করল, আমি কেন তার পাশে দাঁড়াতে পারলাম না? তাহমিদের ভাঙা হৃদয়ের ব্যথা যেন নিজের বুকেও ছড়িয়ে নিল আরিশা। কেউ কিছু জানল না, কেউ কিছুই বুঝল না, শুধু বাতাস সাক্ষী থাকলো। রাতের স্তব্ধতায় হাঁটতে হাঁটতে নিজের ঘরে ফিরল আরিশা। দরজা বন্ধ করে দেয়ার সাথে সাথেই সে ধপ করে বিছানায় বসে পড়ল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে মুছছিল না, এমনকি চোখের পানি লুকানোরও চেষ্টা করছিল না। নিজেকে শক্ত করে সে মনে মনে বলল, আমি চুপ করে থাকবো না। আমি তাহমিদ ভাইয়ার এই কষ্টের ভাগিদার হব, যতই আমাকে তাড়াক না কেন, আমি ওর পাশে থাকবো। আরিশার বুকের ভিতরে এক অদ্ভুত জেদ, এক অসমাপ্ত অনুভূতি দাউ দাউ করে জ্বলছিল। তাহমিদের বিষণ্ণ মুখ, ভাঙা গিটার, ফাঁকা চোখের দৃষ্টি, সব কিছু যেন আরিশার হৃদয়ে আঁকা হয়ে গেছে। চোখের পানি মুছতে মুছতে সে মনে মনে কাপা গলায় প্রতিজ্ঞা করল, আমি হাসাবো তোমাকে, আমি ফিরিয়ে আনবো পুরনো তাহমিদকে, আমি লড়বো ওর জন্য, আমার জন্য, আমাদের জন্য। চাঁদের আলো জানালা গলে এসে পড়ল আরিশার মুখে। সে চোখ বন্ধ করে আবারও একটা শপথ নিল, তাহমিদ খান তেজ, তুমি চাইলে আমায় তাড়িয়ে দাও, তবু আমি তোমার ছায়া হয়েও তোমার পাশে থাকবো। রাতের গভীরে নীরবতার মাঝে ছোট্ট একটা মেয়ে নিজের মনে তৈরি করলো এক বিশাল যুদ্ধের মন মানসিকতা, যেখানে হার মানা মানি প্রিয় মানুষকে চিরতরে হারানো। সেই রাতের বেলায় মেইলিং চলে যায়, যাওয়ার আগে মুলান আর ইয়েনকে বলে যায়,
তেজকে বলিও পারলে আমাকে ক্ষমা করে দিতে। আমি বুঝতে পারিনি আমার দূরে যাওয়া তাকে এতটা কষ্ট দেবে, এতটা একা করে দেবে। আমি আমার ভুল বুঝতে পেরে তার কাছে ফেরত এসেছিলাম, কিন্তু আমার মনে হয় তেজ তার মনের শান্তিকে খুঁজে পেয়েছে। এখানে আমার আর কোনো দরকার নেই। এই ঢঙ্গি মেয়ে কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। হয়তো ও নতুন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তাহমিদ উঠে পড়ছিল অনেক সকালে। চোখে ঘুম নেই, মনে অশান্তি। গিটার ভেঙে ফেলার পর মনটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। ও ভেবেছিল একা কোথাও চলে যাবে, কারো সাথে কথা বলবে না। তখনই দরজার নিচ দিয়ে একটা ছোট্ট চিরকুট গড়িয়ে এলো। তাহমিদ অবাক হয়ে কাগজটা তুলল। চিরকুটে লেখা, তুমি জানো ভাঙা গিটারও গান গাইতে পারে, শুধু বাজানোর জন্য দরকার ভালোবাসা। নাম লেখা নেই, কিন্তু তাহমিদ বুঝে ফেলেছিল এই চিরকুট আরিশার লেখা। সে ঠোঁটে হালকা একটা তিক্ত হাসি ফোটালো, কিন্তু তবুও চিরকুটটা ছুঁয়ে রাখলো বুক পকেটে। বিকেল বেলা তাহমিদ রিসোর্টের পেছনে বাগানে হাঁটছিল। হঠাৎ সামনে পড়ে গেল এক ছোট্ট টেবিল। টেবিলের উপর সাজানো একটা নতুন গিটার, আর পাশে ছোট্ট একটা নোট। ভাঙা কিছু মেরামত করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে নতুন করে শুরু করা যায়। চেষ্টা করবে তাহমিদ ভাইয়া? তাহমিদ কিছু বলল না, চোখ তুলে দেখল একটু দূরে দাঁড়িয়ে আছে আরিশা, এক গাল চুপচাপ হাসি নিয়ে। কিছু বলার সাহসও যেন হারিয়ে ফেলেছে। মেয়ে শুধু চোখের ভাষায় অনুরোধ করছে। তাহমিদ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর খুব ধীরে সামনে এগিয়ে গিয়ে গিটারটা হাতে নিল। আঙ্গুল বুলিয়ে বলল মৃদু স্বরে, আমি চেষ্টা করব না আরিশা, আমি জানি আমি পারবো না। আরিশা ফিসফিস করে বলল, তুমি পারবে, কারণ আমি তোমার পাশে আছি। যতই তুমি আমাকে দূরে সরাও, আমি থেকে যাব। তাহমিদ কিছু বলল না, শুধু গিটারটা বুকের কাছে নিয়ে একটু মাথা নিচু করলো। কিছু পুরনো স্মৃতি আর ব্যথা চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এই প্রথম বুকের মধ্যে একটা হালকা বাতাস বয়ে গেল, যেন কেউ আবার তাহমিদ খান তেজের মন ছুঁয়ে গেছে। রাত 9টা। মুলান, ইয়েন আর রিহানা ও নাদিবা এক কোণে গুটিসুটি হয়ে বসেছে। রিহানা ফিসফিস করে বলছে, ভাই কিছু করতে হবে, এত দূর দূর করে থাকলে তো প্রেম কেমনে হবে? ইয়েন একটা চিপস মুখে পুরে বলল। প্ল্যান চাই, বড় সড়ো। মুলান চোখ টিপে বলল, শোনো শোনো, আমার দারুণ আইডিয়া আছে। প্ল্যান নাম্বার 1, কূপ কূপ ঠেলাঠেলি। ওরা ঠিক করলো সবাই খেলতে যাবে। চেয়ার গেম, মানে মিউজিক চলবে, চেয়ার কমবে, সেটা এমন থাকবে যাতে শেষ পর্যন্ত তাহমিদ আর আরিশা একই চেয়ারে গাদাগাদি করে বসতে বাধ্য হয়। প্ল্যান 2, ফেক ফ্লাওয়ার ড্রপ। রিহানা গোপনে আরিশার হাতে একটা গোলাপ গুজে দিবে, আর ইয়েন সেই মুহূর্তে তাহমিদকে ধাক্কা দেবে, যেন তাহমিদের হাতে গিয়ে পড়ে ফুলটা। তারপর সবাই মিলে উঠবে, ওই ওই ফুল ধরছো, মানে প্রপোজ করো বলে জোর করে হাসাহাসি করবে। প্ল্যান 3, লাভ চা কাণ্ড। রিসোর্টের ক্যান্টিনে নাকি দারুণ লাল চা মেলে। মুলান ঠিক করলো তাহমিদ আর আরিশার জন্য একই কাপে লাল চা অর্ডার করবে। যেমন ধরো, কাপ দুটো মিলে লেখা থাকবে, আমি 1 কাপ, তোমাকে ভালোবাসি অন্য কাপ, একসাথে রাখলে পুরো কথা হবে। রাত 10টার দিকে মিউজিক শুরু হলো। সবাই হেসে খেলছে। তাহমিদ চুপচাপ, পাশে আরিশাও একটু লজ্জায় মুখ লুকিয়েছে। রিহানা, মুলান আর ইয়েন, নাদিবা, নওয়াজ, নাসিফ আড়ালে দাঁড়িয়ে স্নেকের মতো ফিসফিস করছে। দেখিস রে, আজ কিছু একটা হবেই হবেই। বড় হলরুমটা আলোয় ঝলমল করছে। সবাই মিলে চেয়ার গেমের জন্য গোল করে চেয়ার সাজানো হয়েছে। মিউজিক বাজছে, লালালা লালালা। রিহানা খ্যাক খ্যাক করে হাসছে। মুলান আর ইয়েন লুকিয়ে ইশারা করছে। আরিশা কাপা কাপা গলায় বলছে, আমি খেলবো না ভাই, বসে থাকবো। রিহানা দিল তখন ধমক, চুপ, প্রেমিকাদের জন্য কোনো আলাদা নিয়ম নেই। গেম শুরু। সবাই চেয়ার ঘিরে ঘুরছে, হাসছে, নাচছে। তাহমিদ চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে হাঁটছে। আরিশার হাতের আঙ্গুল মুচড়াতে মুচড়াতে হাঁটছে। হঠাৎ মিউজিক বন্ধ। সবাই চেয়ারে বসে পড়ল, শুধু দুজনই দাঁড়িয়ে, তাহমিদ আর আরিশা। হাসির রোল উঠল, ওই ওই একসাথে বসতে হবে।
তাহমিদ রাগী চোখে তাকালো। আরিশা তো ভয়ে একদম বরফ। কেউ না বসলে গেম থেকে বাদ। রোজ। মুলান চিৎকার দিল। তাড়াতাড়ি বসো, সময় নাই। তাহমিদ দাঁতে দাঁত চেপে এসে আরিশাকে জাপটে ধরে চেয়ারে বসিয়ে দিল আর নিজে অর্ধেক জায়গায় হেলান দিয়ে বসলো। চেয়ার বেচারা করাত করে শব্দ করলো। রিহানা ফিসফিস করলো। চেয়ার ভাঙলো মানে প্রেম তো পাক্কাই। খেলা শেষে সবাই হেসে লুটোপুটি। তাহমিদ উঠে দাঁড়ালো, কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, কিডস গেম, উফ। আরিশা তো ততক্ষণে টকটকে লাল হয়ে গেছে। পেছনে দাঁড়িয়ে মুলান, ইয়েন, রিহানা চুপচাপ হাই ফাইভ মারছে। রাতে খাবারের সময় রিহানা লুকিয়ে তাহমিদের প্লেটে একটা ছোট কার্ড রাখলো, তাতে লেখা, চেয়ার ভাগ করা মানে জীবন ভাগ করা শুরু, বুঝছো? তাহমিদ কার্ড দেখে চোখ পাকালো আর ইগনোর করে হেঁটে গেল, কিন্তু মুখের কোণে মুচকি হাসি। সবার চোখে ধরা পড়ল না, শুধু আরিশাই দেখল। পরের দিন দুপুর 3টায় রিসোর্টের লন। মুলান, ইয়েন, রুহানা, নাদিবা সবাই মিলে একসাথে গোল হয়ে বসে আছে। তাহমিদ একটু দূরে একটা গাছের ছায়ায় বসে ফোন স্ক্রল করছে। আরিশা হাই হিল পরে হাঁটতে হাঁটতে বিরক্ত। মুলান হঠাৎ ঘোষণা দিল, আজকের মিশন তাহমিদ আর আরিশা প্রেমিক প্রেমিকা সেজে দেখাবে। সবাই ওয়াও করে উঠল। আরিশা তো অবাক। কি বলছো? আমি আর ও তো আমাকে পছন্দই করে না। রিহানা কুটিল হেসে বলল, তুমি ভাবনা নয়, অভিনয় তো করছোই, সত্যি না? নাদিবা হাততালি দিল। হ্যাঁ, নাটক নাটক, মামাতো বোন আর ফুপাতো ভাইয়ের প্রেমের অভিনয় কর। তাহমিদ আর আরিশা ফেক ডেট শুরু। জোর করে দুজনকে একসাথে দাঁড় করানো হলো। মুলান আর ইয়েন ভিডিও করতে রেডি। রিহানা রোজ দিল, একে অপরের চোখে তাকিয়ে মিষ্টি হাসতে হবে, একবার হাত ধরতে হবে, শেষে ছোট্ট করে আই লাইক ইউ বলতে হবে। আরিশা তো দাঁড়িয়ে কম্পন করছে। তাহমিদ ঠান্ডা গলায় বলল, ওভার ড্রামা লাগলে আমি কিন্তু চলে যাব। মুলান হাত তুলে বলল, না না ভাই, নাটক করো, নইলে পানিশমেন্ট আছে। আরিশা কাপা গলায় বলল। তুমি খুব ভালো। তাহমিদ তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমার অসহ্য লাগে। হাত ধরার সময় দুজনেই চুপ। আরিশা হাত বাড়ালো, কিন্তু তাহমিদ মুখ ফিরিয়ে বলল। এটা অভিনয়, মনে রেখো। তারপর মুচকি হাসি দিয়ে এক মুহূর্তের জন্য হাত ধরলো, কিন্তু সবাই ছবি তোলার আগেই ছেড়ে দিল। শেষ মিশন আই লাইক ইউ বলা আরিশা ভয়ে ভয়ে জমে গেছে। তাহমিদ ঠান্ডা গলায় বলল। তুমি না বললে আমি যাই। আরিশা মিটিমিটি হাসি দিয়ে বলল। আই লাইক পাগল। সবাই হেসে মরে গেল। সবাই ভিডিও রিল বানালো, নাম দিল পাগলা লাভ স্টোরি শ্রীমঙ্গল এডিশন। আর সেটা সবাই গোপনে তাহমিদের ফোনে শেয়ার করে দিল। তাহমিদ রাতের বেলা ফোন খুলে দেখলো ভিডিও চলছে, সে আর আরিশা দাঁড়িয়ে প্রেমের অভিনয় করছে। ব্যাকগ্রাউন্ডে লেখা, চুপচাপ প্রেমিক আর লজ্জাবতী প্রেমিকা। তাহমিদ তখনও ফোন বন্ধ করে বলল, এরা সবাই পাগল। কিন্তু সে হাসি চাপাতে পারল না। আর দূরে দাঁড়িয়ে আরিশা মুখ টিপে হাসছে, চোখে অদ্ভুত এক ঝিলিক। রাত 10টা। সবাই একে একে এসে রিসোর্টের ডাইনিং রুমে বসে। তাহমিদ আর আরিশা কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর মুখে। মুলান আর ইয়েন কিছু ফানি ভিডিও বানাতে ব্যস্ত। রিহানা আর নাদিবা গাল গল্প করছে। কিন্তু গেমে শুরু হওয়ার আগে মুলান ঘোষণা করলো, আজ রাতের গেম লুকোচুরি। যে কেউ ধরা পড়বে তাকে একটা অদ্ভুত দুঃসাহসিক কাজ করতে হবে। সবাই উত্তেজিত হয়ে পড়ল। আরিশা বিরক্তি হয়ে বলল, আরে এসব আবার কি? আমি তো জানি না। তাহমিদ মুচকি হাসল। মুলান মানে অনেক ফাজলামি। গেম শুরু, লুকাতে হবে সবাই। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর গেম শুরু হলো। প্রথমে সবাই লুকালো আর তাহমিদ আর আরিশা উল্টো একসাথে এক কোণায় লুকানোর প্ল্যান করলো। তাহমিদ হঠাৎ সবার চোখ এড়িয়ে পেছনে চলে গেল আর আরিশা তাকে অনুসরণ করতে থাকলো। এদিকে মুলান আর ইয়েন দুজনই লুকিয়ে গিয়ে একে অপরকে ভয় দেখাতে শুরু করলো, যেন সবার সামনে প্রথম ধরা পড়লেই মজা হবে। আরিশা নিজের পিঠে একটা ঝুলন্ত
ছোট্ট টুপি পরে ফেলল, যেন সহজেই চিনতে না পারে। তাহমিদ একটু নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়িয়ে ভেবেই ফেলল। অদ্ভুত গেম তো, কিন্তু কিছু করব না। আরিশা আসলেই এক কষ্টের হাসি মেরে বলল,